1812 সাল নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের সবচেয়ে শক্তিশালী সম্রাট ছিলেন। 6 লাখ সৈন্য নিয়ে রাশিয়া আক্রমণ করে বসলেন। ফিরে এলেন মাত্র 30,000 সৈন্য নিয়ে। কেন? সঙ্গে থাকুন, জানাচ্ছি। এরপর 1941 সাল অ্যাডলফ হিটলার তার অপরাজেয় ওয়েস্টমার্চ নিয়ে সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে বসলেন। পরাজয়ের গ্লানি নিয়ে খালি হাতে ফিরলেন। আর এখন 2025-26 সাল ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আবারও সেই একই পুরনো খেলোয়াড় মাঠে নেমেছে। কিন্তু এই খেলোয়াড় কোনো মানুষ নয়, এ হলো জেনারেল উইন্টার, রাশিয়ার সবচেয়ে শক্তিশালী অদৃশ্য সেনাপতি আর ভ্লাদিমির পুতিনের তুরুপের তাস। বন্ধুরা, খবর সংযোগের আন্তর্জাতিক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা পুতিনের সেই ভয়ঙ্কর সেনাপতিকে নিয়ে কথা বলবো। থাকুন শেষ পর্যন্ত, কারণ ভিডিওর শেষে এই সেনাপতি আপনাদের চমক দেখাবে। চলুন তাহলে শুনে আসি দ্য মোস্ট পাওয়ারফুল জেনারেল ইন রাশিয়া, জেনারেল উইন্টার। জেনারেল উইন্টারের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। জেনারেল উইন্টার আসলে কে? না, এটা পুতিনের কোনো ব্যক্তিগত সেনাপতি নয়, এটা কোনো গোপন অস্ত্রও নয়। এটা হলো রাশিয়ার সেই ভয়ঙ্কর শীতকাল যেখানে তাপমাত্রা নেমে যায় -30 থেকে 40 ডিগ্রিতে। একবার আপনি ইমাজিন করুন, থরথর করে আপনার গা কেঁপে উঠবে। যেখানে বাতাস চলে ঘন্টায় 100 কিলোমিটার বেগে, যেখানে তুষার ঝড় এতটাই ভয়াবহ যে 5 মিটার দূরের মানুষকেও আপনি দেখতে পাবেন না, সব কিছু ফগি হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই শীতকাল কিভাবে একজন সেনাপতি হয়ে উঠল? তাহলে আমরা একটু পিছনে ফিরে যেতে হবে 1812 সালে। নেপোলিয়ন ভেবেছিলেন কয়েক সপ্তাহে রাশিয়া দখল করে ফেলবেন, কিন্তু রাশিয়ানরা যুদ্ধ না করে পিছিয়ে যেতে লাগলো। শহরের পর শহর পুড়িয়ে দিল, মানে নিজেদের গ্রাম পুড়িয়ে দিল, লোকজন বের করে দিল। কেন এসব করলো আমি আবার বলছি, ভিডিওতে দেখুন, উত্তর পেয়ে যাবেন। খাবার, আশ্রয় কিছুই রেখে গেল না, এবং তারপর সে ভয়ঙ্কর শীত এসে পড়ল। নভেম্বরের তাপমাত্রা নেমে গেল -30 ডিগ্রিতে। নেপোলিয়নের সৈন্যদের কাছে উপযুক্ত শীতকালীন পোশাক ছিল না, তারা কেউ রেডি ছিল না। ঘোড়াগুলো মরে যেতে লাগলো, গাড়িগুলো বরফে আটকে গেল, সৈন্যরা হাইপোথেমিয়ায় একের পর এক মারা যেতে লাগলো। 6 লাখ সৈন্যের মধ্যে বেঁচে ফিরল মাত্র 30,000। এটা কি ভাবা যায়? এটাই ছিল জেনারেল উইন্টারের প্রথম বিখ্যাত বিজয়। জনাব হিটলার কিভাবে জেনারেল উইন্টারকে ফেস করেছিলেন? ইতিহাস থেকে শিক্ষা নেওয়া সবার পক্ষে আসলে সম্ভব হয়ে ওঠে না। ইতিহাস বলে আমার থেকে শিক্ষা না, কিন্তু কিছু মানুষ আছে, অজেয় মানুষ আছে, অনেক কিছু জয় করছে, তারা শিক্ষা নিতে চায় না, তারা বলে আমরা ইতিহাস বানাবো। কিন্তু এখানে একজন ভুল করে বসেছিলেন। 1941 সালের জুন হিটলার শুরু করলেন অপারেশন বারবারোস, ইতিহাসের সবচেয়ে বড় স্থল আক্রমণ। কেন? 30 লাখ সৈন্য, 3,500 ট্যাঙ্ক, 2,500 বিমান। ভাবা যায় সেই সময় এত কিছু নিয়ে রাশিয়ার দিকে মুভ করতে শুরু করলো। প্রথমে কয়েক মাস সব কিছু ঠিকঠাক চললেও জার্মান বাহিনী দ্রুত এগিয়ে গেল। মস্কো প্রায় হাতের মুঠোয় চলে এসেছিল, কিন্তু তারপর আবারও সেই জেনারেল উইন্টার সামনে এসে দাঁড়ালো। 1941 সালে শীত ছিল গত 100 বছরের সবচেয়ে কঠিন শীত। ডিসেম্বরের তাপমাত্রা নেমে গেল -40 ডিগ্রির নিচে। জার্মান ট্যাঙ্কের ইঞ্জিন অয়েল একেবারে জমে গেল, বন্দুকের ট্রিগার আটকে গেল, সৈন্যদের আঙুল পা পচতে লাগলো। কি বিশ্রী অবস্থা! অথচ সোভিয়েত সৈন্যরা তারা কি করলো? তারা এই শীতের জন্য আগে থেকে প্রস্তুত ছিল, বিশেষ করে শীতকালীন পোশাক, বিশেষ ধরনের তেল আর শীতকালীন কৌশল। ফলাফল কি দাঁড়ালো? মস্কোর যুদ্ধে হিটলারের প্রথম বড় পরাজয়, এবং এটাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের টার্নিং পয়েন্ট। এই সময়ে জেনারেল উইন্টারের খবর কি? চলুন একটু জেনে আসি। এখন আসি আসল কথায়। 2025-26 সালে শীতে ইউক্রেন যুদ্ধে জেনারেল উইন্টার কিভাবে কাজ করছে। এবার পরিস্থিতি কিন্তু একটু ভিন্ন, কারণ এবার রাশিয়া শুধু শীতকে প্রাকৃতিক বন্ধু হিসাবে নয়, বরং কি করছে, তারা একটা কৌশলগত অস্ত্র হিসাবে এটাকে ব্যবহার করছে।
কৌশল নম্বর 1, এনার্জি অবকাঠামো ধ্বংস কাদের? ইউক্রেনের। 2022 সাল থেকে রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, গ্যাস সরবরাহ লাইন, তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে একের পর হামলা চালিয়ে যাচ্ছে। কারণ শীতকালে -15 থেকে 25 ডিগ্রি তাপমাত্রায় বিদ্যুৎ ছাড়া, গ্যাস ছাড়া বেঁচে থাকা প্রায় অসম্ভব। 2023-24 সালে শীতে ইউক্রেনের 50% এনার্জি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর 2025 শেষে আর 26-এর শুরুর দিকে এই সংখ্যা আরও বাড়ছে এবং বাড়তে পারে। কৌশল নম্বর 2, সরবরাহ লাইন ভেঙে দেওয়া। শীতকালে রাস্তাঘাট এমনিতে বরফে ঢাকা থাকে, যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ে, সামরিক সরবরাহ পৌঁছাতে অনেক সময় লাগে। রাশিয়া এই সময়টা কাজে লাগিয়ে ইউক্রেনের সরবরাহ লাইন একেবারে ভেঙে দিয়েছে, বারবার ড্রোন হামলা, আর্টিলারি হামলা, ক্ষেপণাস্ত্র হামলা করে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন দর্শক, যে আপনারা যদি গত 3-4 মাসের এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের আপডেটগুলো চোখে পড়ে, দেখবেন যে এই সাপ্লাই লাইনগুলোর উপরে সবচেয়ে বেশি হামলা করেছে রাশিয়া। আর এর ফলে সামনে সৈন্যদের কাছে খাবার, গোলাবারুদ, জ্বালানি পৌঁছাতে দেরি হয়। কৌশল নম্বর 3, মনোবল ভেঙে যাওয়া। কল্পনা করুন আপনি একজন ইউক্রেনীয় নাগরিক, বাইরে -20 ডিগ্রি তাপমাত্রা, ঘরে কোনো বিদ্যুৎ নেই, হিটার চলছে না, গরম পানি নেই, রান্না করার গ্যাসও নেই। এই পরিস্থিতিতে কতদিন টিকে থাকতে পারবেন? রাশিয়া চায় যে এই অসহনীয় পরিস্থিতি ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দিক, তারা যেন যুদ্ধে ক্লান্ত হয়ে পড়ে। কৌশল নম্বর 4, শরণার্থী সংকট তৈরি। শীতকালে যখন শহরগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়ে, তখন মানুষ পালাতে বাধ্য হয়, তারা পশ্চিম ইউক্রেনে বা ইউরোপে চলে যায়। এতে কি হয়? ইউক্রেনের জনশক্তি কমে যায়, যুদ্ধের জন্য নতুন সৈন্য পাওয়া কঠিন হয়ে পড়ে, আর ইউরোপের উপর শরণার্থীদের চাপ বাড়তে থাকে, যা রাজনৈতিক সমস্যা তৈরি করছে। এবার ভিন্ন কিছু হওয়ার সম্ভাবনা কেন? চলুন শুনে আসি। কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়, এবার কি নেপোলিয়ন বা হিটলারের মতো পরিস্থিতি হবে? উত্তর হলো না, এবার অনেক কিছুই ভিন্ন। কেন? যদি আমি আপনাদেরকে একে একে পার্থক্য করে দেখাই, তাহলে দেখাবে। নাম্বার 1, প্রযুক্তি। 1812 বা 1941 সালে যে প্রযুক্তি ছিল, এখন তার চেয়ে ফার বেটার প্রযুক্তি রয়েছে। আধুনিক শীতকালীন পোশাক, হিটিং সিস্টেম, সরবরাহ ব্যবস্থা অনেক ভালো। নাম্বার 2, পশ্চিমা সাহায্য। ইউক্রেন একা লড়ছে না, কিন্তু এটা আপনাকে ভাবতে হবে, মাথায় রাখতে হবে। শুরুর দিকে ন্যাটো অনেক সাহায্য করতো, কিন্তু এখন সাহায্যের পরিমাণ কমেছে, সে কথা আমি যাচ্ছি না। এখন যে পরিস্থিতি, ন্যাটো দেশগুলো থেকে জেনারেটর, শীতকালীন সরঞ্জাম, জ্বালানি এগুলো আগেও পাচ্ছিল, এখনও পাচ্ছে, সীমিত হলেও কিন্তু পাচ্ছে। এমনকি বিশেষ শীতকালীন পোশাকও সরবরাহ করা হচ্ছে। নাম্বার 3, অভিজ্ঞতা। এটা ইউক্রেনের চতুর্থ যুদ্ধকালীন শীত, মানে চতুর্থ বছরের দিকে যাচ্ছে। 2022 থেকে 2024 সালের অভিজ্ঞতা থেকে তারা অনেক কিছু শিখেছে, সেটা এখন ভালোভাবে কাজে লাগালে তাদের জন্য ভালো। বিকল্প শক্তি উৎস তৈরি করেছে, স্থানীয় হিটিং ব্যবস্থাও তৈরি হয়েছে। কিন্তু রাশিয়ারও সুবিধা আছে, রাশিয়ান সৈন্যরা নিজেদের ভূখণ্ডের কাছাকাছি রয়েছে, তাদের সরবরাহ লাইন তাই অনেক ছোট, দ্রুত সব কিছু তাদের কাছে পৌঁছে যায়। তারা শীতে অভ্যস্ত, আর তাদের কাছে প্রচুর প্রাকৃতিক গ্যাস আছে, এটা ভুলে গেলে চলবে না। তাই বলা যায় এই শীতে উভয় পক্ষের জন্যই চ্যালেঞ্জ আছে, কিন্তু রাশিয়া জেনারেল উইন্টারকে একটা কৌশলগত অস্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে। এখন আসে বর্তমান পরিস্থিতিতে, মানে 2025 সালে শীত কেমন যাচ্ছে আর 2026-এর শীত কেমন হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম বর্তমান পরিস্থিতিতে, যেখানে 2025 সালে শীত কেমন যাচ্ছে আর আসছে 26 সালের শীত কতটা ভয়াবহ হবে, রাশিয়া কি কি পদক্ষেপ নিচ্ছে, একটু পার্ট বাই পার্ট আমরা দেখে আসি। নভেম্বর থেকে রাশিয়া আবারও শুরু করেছে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা ইউক্রেনের এনার্জি সেক্টরের অবকাঠামোগুলোতে। খার্কিভ, কিয়েভ, ওদেসা, প্রায় সব বড় শহরে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। রিপোর্ট অনুযায়ী কিছু এলাকায় প্রতিদিন 12 থেকে 16 ঘন্টা লোডশেডিং হচ্ছে। শীতকালে -15 ডিগ্রি তাপমাত্রা। একবার ভাবুন, হিটার মেশিন বন্ধ, গ্যাস সাপ্লাই বন্ধ, আপনি কিভাবে টিকে আছেন? ইউক্রেনের পরিস্থিতি, কিন্তু ইউক্রেন এবার বসে নেই, তারা হাজার হাজার জেনারেটর আমদানি করেছে। স্থানীয় গরম করার কেন্দ্র তৈরি, মানে স্থানটাকে গরম কিভাবে করবে, যেখানে তারা যুদ্ধ করবে, যেখানে থাকবে, সেটারও ব্যবস্থা করছে। জরুরি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে, এমনকি ছোট ছোট সৌর প্যানেল, পোর্টেবল ব্যাটারিও সবাইকে দেওয়া হচ্ছে। কিন্তু এগুলা কি এনাফ? সামরিক দিক থেকে শীতকালে যুদ্ধের গতি সাধারণত স্লথ, মানে কমে যায়,
স্লো হয়ে যায়, কারণ কাদা ও বরফে ভারী যানবাহন চালানো কঠিন হয়ে পড়ে। কিন্তু এবার একটু ভিন্ন দৃশ্যপট। ড্রোন যুদ্ধ শীতেও চলছে, দূরপাল্লার মিসাইল হামলা চলছে। রাশিয়া চাচ্ছে শীতকালে ইউক্রেনকে এতটা দুর্বল করে দিতে যেন বসন্তে তারা বড় কোনো অপারেশন চালাতে না পারে। সাধারণ মানুষের কি অবস্থা? সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ, বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা। অনেক হাসপাতালে জেনারেটর চলছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ইউক্রেনীয়দের মনোবল এখনো শক্ত। তারা জনগণ তো শক্ত থাকে, কিন্তু তাদের লিডারের জন্য, জেলেনস্কির জন্য আজ তাদের এই করুণ অবস্থা। তারা বলছে তারা জার্মানিদের হারিয়েছে, এই শীতেও হারাবে। তারা নিজেদেরকে সাহস দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বাস্তব পরিস্থিতি অনেক ভয়াবহ। সামনের দিনগুলোতে কি হতে পারে চলুন শুনে আসি। এখন প্রশ্ন হলো, এই শীতে পরিণতি কি হবে? সিনারিও 1, রাশিয়ার সফলতা। যদি রাশিয়া সফল হয়, অর্থাৎ ইউক্রেনের এনার্জি কাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস করতে পারে, তাহলে ইউক্রেনীয়রা চরম দুর্ভোগে পড়বে। এতে তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকবে। সিনারিও 2, ইউক্রেনের টিকে থাকা। কিভাবে টিকবে তারা? যদি ইউক্রেন এই শীত পার করে দিতে পারে কোনো মতে, সার্ভাইভাল যাকে বলে, তাহলে এটা তাদের জন্য একটা বড় মনোবল বৃদ্ধির কারণ হতে পারে। এটা হবে কি হবে না, এটা সময় বলে দিবে। বসন্তে তারা আবার শক্তিশালী হয়ে উঠতেও পারে, অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু বাস্তবতা হবে সম্ভবত এর মাঝামাঝি। কি হতে পারে? আমি যেটা প্রেডিক্ট করছি, ইউক্রেন টিকে থাকবে কিন্তু অনেক কষ্টে। কিছু এলাকায় মানবিক সংকট তৈরি হবে, কিন্তু সম্পূর্ণ পরাজয় হবে না। একটি গুরুত্বপূর্ণ বিষয়, জেনারেল উইন্টার এখন আর শুধু প্রাকৃতিক শক্তি নয়, এটা একটি হাইব্রিড যুদ্ধের অংশ হয়ে গেছে। শীত প্লাস সাইবার আক্রমণ প্লাস এনার্জি অবকাঠামো ধ্বংস ইকুয়াল টু নতুন ধরনের যুদ্ধ কৌশল। আপনাদের একটু ম্যাথমেটিক্সের ভাষায় সহজ করে বন্ধুরা বুঝিয়ে দিলাম, এবং এটা ভবিষ্যতে অন্যান্য যুদ্ধেও ব্যবহৃত হতে পারে। যে কোনো দেশের শক্তি অবকাঠামো এখন একটা সামরিক লক্ষ্য। তাহলে শেষ কথা কি? জেনারেল উইন্টার একটা বাস্তবতা। রাশিয়া শত শত বছর ধরে এই প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়েছে। নেপোলিয়ন এবং হিটলার সবাই হেরেছে, কিন্তু 2025-26 আর 1812 বা 1941 এক নয়। প্রযুক্তি অনেক বদলেছে, কৌশল পাল্টে গিয়েছে। ইউক্রেন এখন একা নয়, পুরো পশ্চিম বিশ্ব তাদের সাথে ছিল। আমি কেন বলছি প্রথম দিকে ছিল, এখন অবস্থা অনেক খারাপ। তবে একটা কথা ঠিক, এই শীত হবে ইউক্রেনের যুদ্ধের একটা বড় পরীক্ষা কেন্দ্র। এই পরীক্ষায় কে টিকে থাকবে সেটাই নির্ধারণ করবে এই যুদ্ধের পরবর্তী গতিপথ। জেনারেল উইন্টার এখনো যুদ্ধক্ষেত্রে আছে, কিন্তু এবার সে একা নয়, তার সাথে আছে আধুনিক অস্ত্র, কৌশল এবং মানুষের অদম্য ইচ্ছাশক্তি, আর পেছনে মাস্টারমাইন্ড ভ্লাদিমির পুতিন। আর এই লড়াই পরিণতি সেটা আমরা দেখব আগামী কয়েক মাসের মধ্যেই, তাই চোখ খুলে রাখুন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই শীতে কারা জয় পাবে? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এই ধরনের জিওপলিটিক্যাল বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলে যাবেন না কিন্তু। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।